জি, সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আরেকটা বিষয় উঠে আসে শরিয়া আইন। যেটা বর্তমানে এটাকে খুব শরিয়া আইন বলতে খুব ভয়ংকর একটা বিষয় অনেকেই মনে করে আরকি। শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীদের জন্য সুবিধা কি অসুবিধাগুলো কি, কি? শরিয়া আইন বলতে আমার মনে হয় এটা একজন আলেম আর একটু ভালো করে ব্যাখ্যা করতে পারবেন। আমি আমার জায়গা থেকে একটু বলছি। শরিয়া আইনের যেই বিষয়টাকে দিয়ে এই দেশে ভয় দেখানো হয়, সেটা আসলে কিছু জায়গায় যেসব জায়গায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেখান থেকে শেখা ব্যাপার। হ্যাঁ? যেমন ধরেন আফগানিস্তানে প্রতিষ্ঠিত আছে, ইরানে প্রতিষ্ঠিত আছে, আম মালয়েশিয়ায় আছে, টার্কিতে আছে। অ্যাট ভেরিয়াস স্কেল, সব জায়গায় একভাবে নাই। এবং সেসব জায়গায় ইসলামী শাসন ব্যবস্থার যে শাস্তির বিধানগুলো, সেগুলোকে ওরা হয়তো সেই জায়গায় যেতে পেরেছে, তাদের জনগণ চেয়েছে, সেই জায়গায় সেভাবে বাস্তবায়ন হয়েছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এখন বাংলাদেশে যারা রাজনীতি করেন, তাদের ম্যাচিউরিটি নিয়ে তো আমাদের একটু চিন্তাভাবনা থাকা দরকার। আপনি দেখবেন যে এই প্রশ্নটা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে, এই যে আপনি এখন আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, কারণ এটা পডকাস্ট। জি। তো একটা টক শোতে যখন একজনকে 180 সেকেন্ড সময় দেন আর তাকে বলেন যে শরিয়ান কাম করবে কি করবে না বলেন, তখন এটা ওই যে ইয়েস অর নো, ওই যে ইয়েস তো দুই কোশ্চেন ধারী দিয়ে শরিয়ার ব্যাখ্যা করা দুই কঠিন ধারী হয়ে যাবে। ছুরির মতন হয়ে যায়, যে জি। আমি ইয়েস বললেও আমাকে কাটবে, নো বললেও আমাকে কাটবে। হ্যাঁ, এটার ব্যাখ্যা দরকার। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এক্সিস্টিং লতে পরিবর্তন করতে হলে কি লাগে? কনসেনসাস লাগে, তাই তো? জি। তাহলে সংসদের কনসেনসাস ছাড়া কিভাবে শরিয়া আইন বাস্তবায়ন হবে? আচ্ছা, এখন ধরেন সংসদে ৩০০ জনের মধ্যে মেজরিটি বললেন, ১৫১ জন বললেন যে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাহলে এটা কার্যকর হবে? হ্যাঁ, শরিয়া আইনের একটা জায়গায় কার্যকর হইল। এখন সংসদের ১৫১ জন যদি একমত না হন তাহলে হবে না। হিসাবটা তো সহজ, তাই না? এটাকে আমরা না একটা দলের উপরে চাপাই দিতে পারি, না ক্ষমতায় যাওয়ার আগে একটা দলকে প্রশ্ন করে অস্থির করে দিতে পারি। তাই তো? আমার কাছে মনে হয় এর জবাবটা এটুকুই। কিন্তু যদি শরিয়া আইন প্রতিষ্ঠার সুযোগ পায় জামাত ইসলাম, তাহলে নারীদের জন্য কি, কি সুবিধা হতে পারে মনে করছেন আপনি? যে শরিয়া আইন যদি প্রতিষ্ঠা হয়, নারীদের একটা সিকিউরিটি চলে আসতে পারে। তো এরকম আসলে কি, কি সুবিধা মনে করেন যে আসলে? দেখেন, শরিয়া আইন ছাড়াও আমাদের দেশে যে আইন আছে, সেই আইনেই নারীর সুরক্ষা সম্ভব, যদি অ্যাপ্লিকেশন হয় ঠিকমতো। আমাদের দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি দেখেছেন যে একজন ধর্ষক, তাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছেন। জুলাই সনদে আমরা দেখলাম যে এই ক্ষমার জায়গাটাকে লিমিটেড করা হয়েছে। আপনি দেখেছেন যে একজন এমপি যিনি সংসদে গিয়েছেন, ওই যে বললাম না ১৫১টা মানুষ যদি চায়, ১৫১টা সিট যদি চায়, একটা আইন বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু এর আগে যেটা হতো যে দলের বিরুদ্ধে গিয়ে একজন এমপি মত দিতে পারতেন না। জুলাই সনদ সেই জায়গাটাকে ক্লিয়ার করে দিয়েছে যে একজন এমপি দলের বিরুদ্ধে গিয়েও সংসদে ভোট দিতে পারবেন। ঠিক আছে? এই শর্তগুলো থাকলে এক্সিস্টিং যে আইন, সেই আইনেই নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। শরিয়া আইন নামে নতুন কিছু চিন্তা করার দরকার নাই। এগুলো নতুন কিছু না। আপনি নারীকে প্রথমত উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন না। আপনি নারীকে তার বিবাহের পরে তার বৈবাহিক অধিকার থেকে বঞ্চিত করবেন না, এবং আপনি নারীকে অপমান, অপদস্থ নারীকে অবমাননার দায় হিসেবে একজনকে তার পাওনা শাস্তি দিবেন, এবং এটা বাস্তবায়িত হবে। আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে একজন ধর্ষককে শাস্তি দেওয়া হয় চৌরাস্তায়, এবং সেই দেশে ২-৩ বছরে একটা কেস হয়। আর বাংলাদেশে এই ১৮ মাসে শুধু একটা বড় রাজনৈতিক, বাংলাদেশের বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল, তারা এই ১৮ মাসে ৬৪টা ধর্ষণ করেছে। পরশুদিনের লেটেস্ট ঘটনা, পরশুদিনের। অ্যান্ড এগুলা শুধু রিপোর্টেড হয় না অনেক, এটা আমরা জানি। বাংলাদেশের একটা যা সামাজিক সমস্যা আছে যে আমরা রিপোর্ট করতে পছন্দ করি না। আমাদের যেই পরিবারগুলোতে এ ধরনের ঘটনা হয়, তারা অনেক অতীত ভবিষ্যৎ চিন্তা করেন, তারা রিপোর্ট করেন না। তাহলে এই যদি সিনারিও হয়, এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের একটা বিচারহীনতা
এবং বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রে তার ফল। ওইটাকে সমাধান করতে গেলে আপনার শরিয়া আইন লাগবে না তো, যে এক্সিস্টিং আইন আছে সেটা ইনাফ। তার মানে কি বলতে চাচ্ছেন জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না, এরকম কি না? জামাত ক্ষমতায় যাক বা না যাক, বাংলাদেশে যে কোনো আইন পালন করতে গেলে, যে কোনো আইন অ্যাড বা রিমুভ করতে হলে আপনাকে সংসদে আসতে হবে, সংসদ ডিসাইড করবে। সুতরাং জামাত ক্ষমতায় যাক বা না যাক, সংসদ যেটা ডিসাইড করবে সেটাই হবে। বুঝতে পারলাম? জি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সমাজে তো বিভিন্ন রকমের নারী রয়েছেন, জি। এবং স্পেসিফিকলি যদি বলি যে অনেকে বোরকা পরে না, হুম হুম হুম। এবং আমি রিসেন্টলি শুনেছি জামাত ক্ষমতায় গেলে জামাত বাধ্য করবেন বোরকা পরাতে, বাধ্য অথবা করবে? জি, কে বলেছে? অনেকেই হয়তো বলছেন আর কি, যারা জামাতকে পছন্দ করেন, এরকম হতে পারে। তো তাদের ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি থাকবে, যে জামাতকে আসলে ক্ষমতায় গেলে বোরকা পরাতে বাধ্য করবে কিনা? এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে তো মডেল রয়েছে, সিনেমার নায়িকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে জামাতের মানে কি ধরনের রোল প্লে করবেন আসলে? আচ্ছা, আমি প্রশ্নটাকে দুইটা ভাগ করি। প্রথম কথা হচ্ছে নারীর পোশাক। নারীর পোশাক কি কখনো প্রশাসন নির্ধারিত করে দিতে পারে কিনা? জবাবটা হচ্ছে না, পারে না। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, ইসলামের ইতিহাসেও আপনি কোথাও দেখবেন না যে একটা কমন ড্রেস কোড বলা হয়েছে যে এটা সবাই করতে হবে। হ্যাঁ, অনুপ্রাণিত করা হয়েছে, পরিবেশ তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং যে নারী বাছাই করেছেন তিনি পড়েছেন, যে নারী বাছাই করেন নাই তিনি পড়েন নাই। আমি আপনাকে মদিনার একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান থেকে ফিরেছেন, তো ওনার উটে আরেকজন বসা, আরেকজন সাহাবী বসা। তো একটা মহিলা হেঁটে যাচ্ছেন, তো ওই সাহাবী মহিলার দিকে তাকাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটা ঘুরিয়ে দিয়েছেন, আবার তাকাচ্ছেন, তার মুখটা ঘুরিয়ে দিয়েছেন। আপনি বলেন একজন লিডার এইটুকু করতে পারেন, একজন রাসূল, এবং তিনি সেই সময়ে মদিনার শাসক, তিনি কি পারতেন না মহিলাকে ডাকাইতে যে এই তুমি রাস্তায় ঘোরাফেরা করো কেন, অথবা এমনভাবে ঘোরাফেরা করো কেন যে তোমার সৌন্দর্য বোঝা যায়? করেন নাই। এবং আপনি দেখবেন ইসলামের পুরো ইতিহাসে এরকম কোনো রেকর্ডই নেই। তার মানে কি মহিলারা ইচ্ছা মতো চলাফেরা করেছে? হয়তো করেছে, হয়তো করে নাই। আবার মনে করেন আপনি ইসলামিক শাসনকে শুধু একটা মুসলিমের উপর চাপায় দিতে পারবেন। যারা এই কথাটা বলেন তাদেরকে আমার একটা জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে মনে করেন আপনার সোসাইটিতে একজন মুসলিম মহিলা আছে, সে পর্দা করবে, আপনি না হয় তাকে জোরই করলেন। যে অমুসলিম মহিলা আছে তাকে কি করবেন? আপনি তো কখনো অমুসলিম মহিলাকে বলতে পারবেন না যে তুমি পর্দা করো, তার পর্দার ডেফিনেশন তো আলাদা। তাহলে এইখানে দরকার হচ্ছে সহনশীলতা, এইখানে দরকার হচ্ছে যে পুরুষদেরকেও এই ট্রেনিং দেওয়া যে একটা মহিলা আমার সামনে যাবে, আমার পর্দার রুলস কী, এবং মহিলারাও জানবে যে আমি সোসাইটিতে যখন চলাফেরা করব তখন আমি কতটুকু করতে পারবো। এটা কিভাবে জানবে? মনে করেন আপনি কখনো বাংলাদেশের মতন একটা দেশে দেখবেন যে একটা মহিলা সত্যি সত্যি শুধুই হাফ প্যান্ট পরে আর কিছু পরে নেই রাস্তায় হাঁটছে? দেখবেন না। কারণ কি? একটা মহিলা যে সমাজে থাকে সেই সমাজকে সে রিড করে, সেই সমাজকে রিড করে সেভাবে চলে। আপনি দেখবেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন আমাদের দেশে আসে, যখন পাবলিক প্রোগ্রামগুলোতে যায়, তারা কিভাবে ড্রেস আপ করে? তারা তো হিজাব পরে না, কিন্তু তারা মডেস্টির মধ্যে থাকে। তো আমরা তো এক্সপেক্ট করতেই পারি যে একটা মহিলা মডেস্টলি চলাফেরা করবেন। এমনকি কেউ যদি নাও করেন, একটা ইসলামী প্রশাসন কখনো তাকে এটাতে বাধ্য করবে না, হয়তো রিমাইন্ডার দিবে।